ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আমি তোমাদের পূজা ম্যাডাম আবার চলে এসেছি আর একটা ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নিয়ে। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, প্রত্যেকে জোরদার প্রস্তুতি নিচ্ছ, কারণ আমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু খুব সামনেই, তাই তো? তো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে গত সোমবার থেকে আমাদের রাইস স্মার্ট চ্যানেলে একটা রিগোরাস প্র্যাকটিস সেশন শুরু হয়েছে। তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল মেন্টররা কিন্তু এই ক্লাসগুলোকে কন্ডাক্ট করছেন। তো টিউসডেতে আমরা বায়োলজির একটা ম্যারাথন সেশন করেছিলাম, সেখানে অলমোস্ট 40টা মতো প্রশ্ন আমরা সলভ করি এবং তোমরাও সেই ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। তো অ্যাজ ইউজুয়াল আজকে থার্সডে আমাদের শিডিউল ক্লাস বায়োলজি প্র্যাকটিস সেশন আমরা প্রত্যেক থার্সডে অলমোস্ট কন্ডাক্ট করি। আজকে সেরকমই একটা দিন 9:45 মানি বায়োলজি ক্লাস। তোমরা প্রত্যেকে ক্লাসে জয়েন করো, কারণ আজকের ক্লাসে তোমাদের পার্টিসিপেট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ পরীক্ষার সামনে, পরীক্ষার আগে আমার প্রস্তুতি কেমন সেটাকে ঝালিয়ে নেওয়ার একমাত্র উপায় হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। ওকে, সো কনসিডারিং দ্যাট আমাদের কিন্তু লাইভ ক্লাসে আসতেই হবে এবং ক্লাসগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। তো গুড মর্নিং টু এভরিওয়ান, প্রত্যেকে ক্লাস জয়েন করো, আমরা শুরু করে দেব সেশনটা। প্রত্যেকে ধীরে ধীরে ক্লাসে জয়েন করো। তো আজকে দেখো, আজকে আমাদের যে কটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব সেই কটা প্রশ্ন শুধুমাত্র যে এক্সক্লুসিভ বায়োলজির উপরেই রয়েছে তা কিন্তু নয়। উই অল নো যে আমাদের WBCS প্রিলিমিনারিতে বায়োলজির সাথে সাথে এনভায়রনমেন্টাল সায়েন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট প্লেজ আ পিভটাল রোল। আমরা জানি যে 25 যে সায়েন্সে থাকে সেই সায়েন্সের একটা মেজর পোর্শন হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। সেই কোয়েশ্চেন তো আমরা প্র্যাকটিস করবই, তার সাথে আজকে কিন্তু একটু টেস্ট চেঞ্জ করার জন্য, একটু ফ্লেভারটা চেঞ্জ করার জন্য বেশ কিছু এনভায়রনমেন্টাল সায়েন্সের কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু সিলেক্টিভ EVS এর কোয়েশ্চেন নিয়েও কিন্তু আমরা কথা বলবো। আশা করি সেশনটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা এনজয় করবে এবং পার্টিসিপেট করবে, এটাই আমার এক্সপেকটেশন। তো কটা কোয়েশ্চেন আছে দেখা যাক সেটা, এটা এখনই বলছি না, মোর দ্যান 30 প্লাস। ওকে, সো গুড মর্নিং টু এভরিওয়ান। তাহলে শুরু করা যাক, দেখা যাক প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য কি আসছে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। চলো, দেখো আজকের কোয়েশ্চেনের একটা স্পেশালিটি হচ্ছে ডেফিনেটলি আমরা WBCS পরীক্ষার জন্য প্রশ্ন সলভ করছি, কিন্তু যেই কোয়েশ্চেনটা প্র্যাকটিস করছি সেই কোয়েশ্চেনটা অ্যাপার্ট ফ্রম WBCS কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে কি এসেছিল সেটা তোমরা কিন্তু এই কোয়েশ্চেন থেকে জানতে পারবে, ঠিক আছে? সো আমি কিন্তু এখানে কোন পরীক্ষায় এসেছিল সেটা রেফারেন্সটাও অ্যাড করেছি। দিস ইজ দ্য ইউনিক ইমপ্লিমেন্টেশন ইন দিস সেশন, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা এনজয় করবে। তো দেখো কোয়েশ্চেন 1 বলছে, which of the following correctly describes chemotherapy? নিচের কোন স্টেটমেন্টটা কেমোথেরাপিকে জাস্টিফাই করে বা কেমোথেরাপির সাথে অ্যাসোসিয়েটেড কোন স্টেটমেন্টটা এখানে সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? অপশন এ বলছে ইউজ অফ দ্য কেমিক্যালস ফর থেরাপিউটিক পারপাসেস, ইউজ অফ মোটিভেশনাল অ্যাডভাইস অ্যাজ ট্রিটমেন্ট, use of physical exercise for the treatment, use of treatment for behavioral disorder. বলো। আচ্ছা, অলরেডি আমি আনসার পেতে শুরু করে দিয়েছি কমেন্ট সেকশনে, সবাই বলছো 1A। আচ্ছা, দেখা যাক কি হয়। দেখো কেমোথেরাপি is a particular technique। কেমোথেরাপি হচ্ছে এমন একটা পার্টিকুলার ট্রিটমেন্ট প্রসেস বা এমন একটা পার্টিকুলার ট্রিটমেন্ট টেকনিক which involves chemotherapeutic substance or chemicals, right? যেরকম অ্যান্টিবায়োটিক ইজ আ chemotherapeutic substance, right? তাহলে কোনো একটা পার্টিকুলার ট্রিটমেন্ট প্রসেসে যদি আমরা কেমিক্যাল ইনভলভ করি, দ্যাট ইজ কেমোথেরাপি। সো কেমোথেরাপি ইজ আ ভেরি পপুলার টেকনিক যেটা আমরা করি ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে। উই অল নো যেখানে অ্যাক্টিভ সেল, যে সেলগুলো কন্টিনিউয়াস ডিভাইড করতে থাকে বা প্রলিফারেটিং কন্ডিশনে থাকে, মাল্টিপল নাম্বার অফ সেলস তৈরি হয় কন্টিনিউয়াস সেল ডিভিশনের জন্য, সেই সেল ডিভিশন প্রসেসটাকে অ্যারেস্ট করার জন্য উই ইউজুয়ালি পারফর্ম কেমোথেরাপি, যাতে ওই সেল
প্রলিফারেশন বা সেল ডিভিশন না হয় এবং মেটাস্ট্যাসিস না হয়। ঠিক আছে, তাহলে ক্যান্সারাস সেল ডিভিশনকে অ্যারেস্ট করার জন্য বা ক্যান্সারাস সেল ডিভিশনকে স্টপ করার জন্য আমরা কেমোথেরাপি করি। ওকে, তাহলে এখানে বলছে ইউজ অফ কেমিক্যালস ফর দ্য থেরাপিউটিক পারপাস, এটাই হচ্ছে রাইট আনসার। মোটিভেশনাল অ্যাডভাইস এখানে একেবারেই হবে না। এখানে ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল এক্সর্শনের কোনো ব্যাপার নেই। ইউজ অফ দ্য ট্রিটমেন্ট ফর দ্য বিহেভিয়ারাল ডিসঅর্ডার, এটা কোনোভাবেই কিন্তু কোনো সাইক্রিয়াটিক কমপ্লিকেশন বা সাইক্রিয়াটিক ডিসঅর্ডার বলছে না, বা সাইকোলজিক্যাল কোনো টার্ময়েলের কথাও বলছে না। সুতরাং এটা কিন্তু কোনোভাবেই অপশন ডিটা হবে না। ইউজ অফ ট্রিটমেন্ট ফর বিহেভিয়ারাল ডিসঅর্ডার এটা একেবারেই হচ্ছে না। সো অপশন এলিমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি তিনটে অপশন দেখি বি সি ডি, তিনটের কোনোটাই হচ্ছে না, কিন্তু অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা বাই এলিমিনেটিং অপশন কিন্তু আমরা আনসারটা বার করতে পারলাম। ওকে, চলো নেক্সট বলছে which of this disease is not caused by smog। তাহলে আমরা জানি যে স্মগের যদি আমরা কম্পোজিশন দেখি তাহলে দেখতে পাবো স্মগ হচ্ছে স্মোক প্লাস ফগ, রাইট, স্মোক প্লাস ফগ, এবং এই স্মগের বাংলা হচ্ছে ধোঁয়াশা। স্মগের বাংলা হচ্ছে ধোঁয়াশা, রাইট। তার এই স্মগ কি ধরনের পলিউট্যান্ট না, স্মগ কিন্তু এক রকমের সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক। সেকেন্ডারি পলিউট্যান্ট বা গৌণ দূষক। তাহলে আমরা দূষক পদার্থ পলিউট্যান্ট কাকে বলি? পলিউট্যান্ট হচ্ছে পলিউশন কজিং সাবস্ট্যান্স বা পলিউশন কজিং এজেন্টকে আমরা পলিউট্যান্ট বলি। তাহলে যে পলিউট্যান্ট গুলোর স্টেবিলিটি বা যে পলিউট্যান্ট গুলোর সাস্টেনেবিলিটি ইন দ্য ইকোসিস্টেম ইজ ভেরি হাই, সেগুলো হচ্ছে সেকেন্ডারি পলিউট্যান্ট। মানে গৌণ দূষকের স্থায়িত্ব কিন্তু অনেকটাই বেশি। তাহলে এই যে স্মগ ফর্মেশন হচ্ছে, স্মগ ফর্মেশনের ডিফারেন্ট ওয়ে রয়েছে তোমরা জানো, ফটোকেমিক্যাল স্মগ, সালফিউরাস স্মগ, ঠিক আছে। তো এই স্মগ কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। এটা আমাদের আই ইরিটেশন কজ করতে পারে, রেসপিরেটরি ইলনেস কজ করতে পারে। প্লান্টের ক্ষেত্রেও কিন্তু একাধিক ফটোসিনথেটিক রিয়াকশনকে হ্যাম্পার করে হচ্ছে এই স্মগ। So smog like suspended particulate matter or SPM or peroxyacetyl nitrate বা PAN, ঠিক এদের মতোই কিন্তু স্মগকেও আমরা গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউট্যান্ট বলি। ওকে, তাহলে হোয়াট ইজ মাই কোয়েশ্চেন? আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন রোগটা স্মগ দ্বারা সৃষ্ট নয়। একটা জিনিস তোমাদের বলি যে পিএসসির পরীক্ষাগুলোতে নটের ডমিনেন্স কিন্তু আমরা খুব বেশি দেখি। শুধু প্রশ্ন সলভ করা মানে কোনটা রাইট আনসার সিলেক্ট করা হয়ে গেল সেটাই কিন্তু যথেষ্ট নয়। আমাকে কোয়েশ্চেনটার নেচারটা বুঝতে হবে। কোয়েশ্চেনটার নেচার হচ্ছে এরকম যে এখানে একটা নট আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে কোনটা সঠিক উত্তর নয়? which of the following disease is not caused by smog? তাহলে অ্যাজমা এবং এমফাইসিমা দুটোকেই কিন্তু আমরা কি বলতে পারি? দুটোই হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, রেসপিরেটরি ইলনেস, তাই তো। স্মগ অ্যালং উইথ পার্টিকুলেট ম্যাটার, তোমরা শুনেছো পার্টিকুলেট ম্যাটারের নাম শুনেছো? পার্টিকুলেট ম্যাটার ইজ আ প্রাইমারি পলিউট্যান্ট, রাইট। পার্টিকুলেট ম্যাটারের দুটো টাইপ হয়, একটা PM 2.5, একটা হচ্ছে PM 10। এই দুটোর মধ্যে PM 2.5 এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এটার পার্টিকেল সাইজ অত্যন্ত ছোট, সেই কারণে চান্সেস অফ ইনহেলেশন ইজ ভেরি হাই। ওকে, তাহলে স্মগ কাপলড উইথ পার্টিকুলেট ম্যাটার এরা কিন্তু অ্যাজমা, এমফাইসিমা বা আদার রেসপিরেটরি ট্রাবল কজ করে। যেটা করে না দ্যাট ইজ থ্রোট ক্যান্সার। থ্রোট ক্যান্সার এটা একটা পার্টিকুলার টাইপ অফ ক্যান্সার। যদি এটা আমাদের থ্রোটে হয়, আমরা জানি বডির ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট পার্টে ক্যান্সারাস সেল ডেভেলপমেন্ট হতে পারে, ম্যালিগনেন্সি দেখা যেতে পারে। তো ওয়ান অফ দ্যাট এরিয়াস ইজ এই থ্রোট। সুতরাং থ্রোট ক্যান্সারের সাথে স্মগের কোনো সম্পর্ক নেই। ওকে, সো এখানে আমরা অপশন সি করলাম, অপশন বি করলাম রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, দ্য রেড কালার অফ টমেটো ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ। The red color of tomato is due to the presence of
কোন পার্টিকুলার পিগমেন্টের প্রেজেন্সের কারণে টমেটোর বর্ণটা লাল হয়? কোন পার্টিকুলার পিগমেন্টের প্রেজেন্সের কারণে টমেটোর বর্ণটা লাল হয় বলো? রাইট আনসার কি হবে? অপশন এ তে বলছে লেমোনিন, অপশন বি তে বলছে অ্যালিজারিন, অপশন সি বলছে লাইকোপিন, অপশন ডি বলছে বিটা ক্যারোটিন। ভেরি গুড, সবাই ঠিক বলেছো। তো বিটা ক্যারোটিন, যেটা তোমরা জানো যে এটাও একটা পার্টিকুলার পিগমেন্ট, পরবর্তীকালে ভিটামিন এ সৃষ্টিতে এর একটা ভূমিকা রয়েছে। কিন্তু এই যে লাইকোপিন, এই লাইকোপিন হচ্ছে ইট ইজ আ পার্টিকুলার টাইপ অফ পিগমেন্ট, যেটার কারণে কিন্তু টমেটোর বর্ণটা কি হয় না রেড হয়, রেডনেসের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, তো আমরা ফটোসিনথেটিক পিগমেন্টের কথা নিশ্চয়ই তোমরা জানো, আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট পড়েছি। তো এই ফটোসিনথেটিক পিগমেন্ট দু রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে ক্যারোটিনয়েডস, তার মধ্যে একটা হচ্ছে ক্যারোটিনয়েড। ওকে, ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস, এই ক্যারোটিনয়েডসে ক্যারোটিন এবং জ্যান্থোফিল, ক্যারোটিন আর জ্যান্থোফিল, ক্যারোটিন আর জ্যান্থোফিল দুরকম পিগমেন্টের কথা তোমরা পড়েছো। লাইকোপিন হচ্ছে ইট ইজ আ স্পেশাল কাইন্ড অফ ক্যারোটিনয়েড which is a very important antioxidant। এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে। ওকে, সো এখানে আমরা আনসারটা করলাম লাইকোপিন, অপশন সি। চলো, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কোনটা সঠিক নয়? ইনকারেক্ট স্টেটমেন্ট। প্রথমটা বলছে ফাংশনাল সেগমেন্টস অফ ডিএনএ আর কল্ড জিনস, এটা একদম সঠিক। ফাংশনাল সেগমেন্ট মানে কি? ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা আমরা জানি প্রেজেন্ট থাকে উইদিন দ্য ক্রোমোজোম, রাইট? ক্রোমোজোম প্রেজেন্ট থাকে উইদিন দ্য নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের যে ফাংশনাল ইউনিট, কার্যগত একক, এই ফাংশনাল ইউনিটটাকে আমরা বলি হচ্ছে জিন। জিনকে বলা হয় ভেহিকল অফ হেরিডিটি বা বংশগতির ধারক এবং বাহক, রাইট? এবং এই ডিএনএ যে স্ট্রাকচারাল ইউনিট, ডিএনএ যে স্ট্রাকচারাল ইউনিট বা গঠনগত একক, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি নিউক্লিওটাইড। স্ট্রাকচারাল ইউনিট অফ ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে এতে নাইট্রোজেন বেস, পেন্টোজ, সুগার, ফসফরিক অ্যাসিড, এই তিনটেই থাকে। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্ট বলছে দ্য ক্রোমাটিন মেটেরিয়াল gets organized into rod-shaped chromosome only when the cell is about to divide. Very correct statement. তার মানে একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম, এগুলো এরকম সরু সুতোর মতো একটা কুণ্ডলীর আকার তৈরি করে, এটা একটা কয়েলড স্ট্রাকচার তৈরি করে ডিউরিং দ্য টাইম অফ সেল ডিভিশন, বিশেষ করে মেটাফেজ, ক্যারিওকাইনেসিসের মেটাফেজ সাবস্টেজে আমরা দেখি যে ক্রোমাটিন ফাইবার গুলো এক একটা স্ট্রাকচার, ক্রোমাটিন ফাইবার গুলো এক একটা স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচার গুলো রড শেপড হয়, এবং এই রড শেপড স্ট্রাকচার গুলোকে আমরা বলি ক্রোমোজোম। সো ইট ইজ অলসো কারেক্ট। অপশন ডি বলছে ডিএনএ মলিকিউলস কন্টেন দ্য ইনফরমেশন নেসেসারি ফর কনস্ট্রাক্টিং অ্যান্ড অর্গানাইজিং সেলস। ভেরি কারেক্ট। ডিএনএ এর মধ্যে যে বার্তাটা রয়েছে সেই বার্তাটা কিন্তু কি করছে না ইনহেরিট করছে generation wise, so it is also correct. কিন্তু অপশন সি বলছে chromosomes are composed of DNA and carbohydrate. This is the wrong statement. Why? Because এটা কার্বোহাইড্রেট হবে না, এটা হবে প্রোটিন। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখি হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন, both are important.
তাহলে একটা ডিএনএ কে খুব স্মল স্পেসের মধ্যে অ্যাকোমোডেট করানোর জন্য যে প্রোটিনের প্রয়োজন, দ্যাট ইজ হিস্টোন। হিস্টোন প্রোটিন along with ডিএনএ, এই স্ট্রাকচারটাকে আমরা বলি নিউক্লিওজোম, which is very important structure in eukaryotic cell. সো প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, এটা অপশন সি হবে, সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। Legs of frog, lizard, bird and human are examples of dash organs. Legs of frog, lizard, bird and human are examples of dash organs. তাহলে এই অর্গানগুলো কিসের এক্সাম্পল? অপশন এ বলছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে কাইন্ড অফ ইউনিফর্ম, সেম। এই সেন্সটা এখানে খাটছে না, এটা হবে না। হেটেরোজিনিয়াস কথার মানে হচ্ছে ডিফারেন্ট, আলাদা। অ্যানালোগাস মানে সমবৃত্তীয় অঙ্গ। অপশন ডি বলছে হোমোলোগাস। হোমোলোগাস মানে সমসংস্থ অঙ্গ, বাংলায় বলা হয় সমসংস্থ অঙ্গ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বলে তোমাদের মনে হচ্ছে? ভেরি গুড, প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো, বাহ, প্রত্যেকে ভালো প্রিপারেশন, সবাই ঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। 5 এরটা অপশন ডি হবে, হোমোলোগাস। মানেটা কি দেখো, আমাদের যে ইভলিউশনারি যে মানে ইভলিউশনারি কনটেক্সটে যদি আমরা বিচার করি, তাহলে আমরা বিভিন্ন প্রাণীর ইভলিউশন কি করে হচ্ছে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা, বা তারা একই অরিজিন বা একই সূত্র থেকে কোনোভাবে তারা এসছে কিনা, এই ব্যাপারটাকে স্টাডি করার জন্য কিন্তু আমরা এই যে ডিফারেন্ট অ্যানিমালসের যে অর্গানসগুলো সেইগুলোকে নিয়ে স্টাডি করি। তো দেখা যায় অনেক সময় কি হয়, অনেক সময় এই অর্গানগুলো স্ট্রাকচারালি সিমিলার হয়। স্ট্রাকচারালি সিমিলার হয়। স্ট্রাকচারালি সিমিলার মানে আমরা যদি দেখি প্যাটার্ন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ বোনস, মানে দেহের মধ্যে বোনসের যে অ্যারেঞ্জমেন্ট প্যাটার্ন সেটা সেম, ঠিক আছে। কোথাও গিয়ে তাদের অ্যানসেস্টর ইজ সেম, তাদের সোর্স বা অরিজিনটা ইজ সেম। সেই কারণে কোথাও গিয়ে প্রত্যেকটা অর্গানের মধ্যে একটা ফান্ডামেন্টাল একটা সিমিলারিটি ডেভেলপ করেছে, কিন্তু পরবর্তীকালে তারা ভিন্ন পরিবেশে গিয়ে বসবাস করার দরুন তারা কিন্তু ফাংশনালি অনেকটা ডিট্যাচড হয়ে গেছে। দে আর ফাংশনালি ডিসিমিলার বাট স্ট্রাকচারালি সিমিলার। তাহলে এখান থেকে আমরা একটা ইন্টারপ্রিটেশন কিন্তু ড্র করতে পারি যে সামহাউ দে আর কানেক্টেড। এই স্টাডিটা বা এই অ্যানালাইসিসটা করার জন্যই কিন্তু এই হোমোলোগাস বা অ্যানালোগাস স্ট্রাকচারগুলো নিয়ে আমরা স্টাডি করি। ওকে, সো এখানে কিন্তু আমরা এটা অপশন ডি করলাম। আর অ্যানালোগাস কথার মানে হচ্ছে সমবৃত্তীয়। সমবৃত্তীয় মানে হচ্ছে বৃত্তি, কথার মানে হচ্ছে কাজ, মানে একই রকম কাজ করে কিন্তু তারা গঠনগতভাবে আলাদা হয়, ঠিক আছে। তাহলে লেগস অফ ফ্রগ, লিজার্ড, বার্ড এন্ড হিউম্যান সবার যদি আমরা স্ট্রাকচার দেখি প্রত্যেকের ক্ষেত্রেই সেম, কিন্তু এরা ফাংশন আলাদা করে। পরবর্তী কোয়েশ্চেন কি বলছে দেখো, which common long term infection develops? আজকের কোয়েশ্চেনের সেটটায় তোমরা যেটা এক্সপিরিয়েন্স করছো, কোয়েশ্চেনস আর হাইলি ম্যাচিওর, মানে আজকে কিন্তু একটু মেন্সের আমরা এসেন্স পাচ্ছি। মানে প্রিলিমিনারি পরীক্ষায় স্ট্যান্ডার্ডটা কিছুটা মেন্স পরীক্ষার মতো যে এখন হয়ে গেছে, এই ব্যাপারটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দিস কোয়েশ্চেনস আর অ্যাবসোলিউটলি অ্যাপ্লিকেবল ফর প্রিলিমস, ঠিক আছে। সো এগুলো তোমরা আনসার করতে পারছো মানেই তোমাদের ক্ল্যারিটি আছে, ঠিক আছে, এটাই বুঝতে হবে। না, অল অফ দ্য অ্যাবভ হবে না। Which common long-term infection develops when bacteria in the mouth metabolize sugars to produce acids that demineralize the hard tissues of the teeth? Option A বলছে dental caries, option B বলছে oral thrush, option C বলছে orodental trauma, option D বলছে all of the above. ডেন্টাল ক্যারিস উইল বি দ্য কারেক্ট আনসার, একদমই তাই। তো স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স বলে এক রকমের ব্যাকটেরিয়া হয়
যারা আমাদের মাউথের মধ্যে ডমিনেট করে এবং এদের কাজ হচ্ছে অ্যাসিড প্রডিউস করা। ঠিক আছে, অ্যাসিড প্রডিউস করার মাধ্যমে এরা মাউথের পিএইচটাকে সিগনিফিকেন্টলি ড্রপ করে দেয়, মাউথ পিএইচটা লো হয়ে যায়। এবং অত লো পিএইচে কি হয়, অত লো পিএইচে কি হয়, ডিমিনারেলাইজেশন শুরু হয়ে যায় ওই অ্যাসিডের প্রেজেন্সের জন্য। লাইক যেগুলো হার্ট টিস্যুস রয়েছে, লাইক ডেন্টিন অর যেগুলোকে আমরা এনামেল বলি, এগুলো আস্তে আস্তে ক্ষইতে শুরু করে। এবং আলটিমেটলি যে প্রবলেমটা কজড হয়, দ্যাট ইজ কল্ড ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজের পেছনে যে পার্টিকুলার প্লাক ফর্মেশন হয়, ভেরি গুড, ডেন্টাল ক্যারিজের পেছনে যে পার্টিকুলার ব্যাকটেরিয়াটা ইজ রেসপন্সিবল, দ্যাট ইজ স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স। ওকে, ওরাল থ্রাশ কমপ্লিটলি অন্য জিনিস। তার কারণটা হচ্ছে ওরাল থ্রাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডা আলবিক্যান্স, মানে এটা একটা ছত্রাক ঘটিত রোগ। দেখবে এটা ম্যাক্সিমাম শিশুদের ক্ষেত্রে হয়। ঠিকঠাক ভাবে যদি মাউথ হাইজিনটা মেনটেন করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে যেহেতু ইমিউনিটি প্রপারলি ডেভেলপ করে না, অ্যাটলিস্ট ওই 0 to 6 মান্থসের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে একদম পুরো টাঙের ওপরে একটা হোয়াইট ম্যাট তৈরি হয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ওরাল থ্রাশ। ইফ ইট ইজ লেফট আনট্রিটেড, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আরো সিভিয়ার হতে পারে। সো ইট ইজ অ্যাবসলিউটলি আমাদের অপশন নয়। ওরোডেন্টাল ট্রমা এটাও somehow associated with a severe dental complication, কিন্তু অপশন এ will be the right answer here. ঠিক আছে, চলো পরের প্রশ্ন। Which hormone causes milk to be released from the breast during lactation? During lactation, which hormone causes milk to be released from the breast during lactation? Lactation phase এ যখন কোনো মা থাকেন, ঠিক আছে, প্রসূতি মা যিনি ল্যাকটেশন ফেজে রয়েছেন, ল্যাকটেটিং মাদার বলা হয়। তো ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে মিল্ক রিলিজ করতে বা মিল্ক সিক্রেশন করতে, মিল্ক সিক্রেশন করতে বা মিল্ক ইজেকশন করতে, এটার মানে হচ্ছে দুগ্ধ নিঃসরণ। এটার মানে হচ্ছে দুগ্ধ নিঃসরণ। তাহলে দুগ্ধ নিঃসরণে কোন হরমোন সাহায্য করে? ভেরি গুড, এটা হচ্ছে অক্সিটোসিন। যে মিল্ক গ্ল্যান্ড রয়েছে, ম্যামারি গ্ল্যান্ড রয়েছে, তার যে অ্যাসোসিয়েটেড যে টিস্যুস গুলো রয়েছে, সেই টিস্যু সেলগুলোকে এক্সাইটেড করে বা সেই সেলগুলোকে প্রপারলি তোমার তার উপরে ওয়ার্ক অন করে সেখান থেকে কিন্তু মিল্ক সিক্রেশন করাই হচ্ছে প্রোল্যাকটিন। ঠিক আছে, এই ভেরি সরি অক্সিটোসিন, রাইট। আর প্রোল্যাকটিন হরমোনটা এটা কিন্তু মিল্ক ফর্মেশন করে। ঠিক আছে, তাহলে ল্যাকটেশনের জন্য both prolactin and oxytocin both are important. Prolactin is important, why? Because it is associated with milk formation, এবং oxytocin is important, why? Because oxytocin is associated with milk ejection. এবার তোমরা আমাকে বলো, এই অক্সিটোসিন এবং প্রোল্যাকটিন এই দুটো হরমোনের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। মেজর ডিফারেন্স কিন্তু বলছি না, একদম বেসিক একটা ডিফারেন্স রয়েছে। সেটা কি সেটা বলতে হবে, কমেন্টে বলো। আচ্ছা, প্রজেস্টেরন হরমোনটা সিক্রেশন হয় কোথা থেকে? ফ্রম দ্য ওভারি। আমরা জানি ওভারিতে কর্পাস লিউটিয়াম বলে একটা টেম্পোরারি এন্ডোক্রাইন স্ট্রাকচার রয়েছে, সেখান থেকে প্রজেস্টেরন সিক্রেশন হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেন দ্য এন্টায়ার ফেজ অফ দ্য জেস্টেশন। তাহলে প্রেগনেন্সিকে ধরে রাখার জন্য বা গর্ভাবস্থাকে বজায় রাখার জন্য কোন হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অ্যালং উইথ ইমপ্লান্টেশন ইন দ্য ইউটেরাস, ইউটেরাইন ইমপ্লান্টেশন, এটা করতে কোন হরমোন সাহায্য করে? দ্যাট ইজ অলসো প্রজেস্টেরন। যদি প্রজেস্টেরন কোনো কারণে ল্যাক করে, সেক্ষেত্রে ইট মাইট লিড টু স্পন্টেনিয়াস মিসক্যারেজ। ঠিক আছে,
বা ইট আলটিমেটলি রেজাল্টস টু অ্যাবর্টিভ প্রেগনেন্সিটা সাকসেসফুল হবে না। আর ইস্ট্রোজেন এটাও কিন্তু ওভারির গ্রাফিয়ান ফলিকল থেকে সিক্রেশন হয়, তোমরা জানো। এর প্রধান কাজ হচ্ছে ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল। একদম কারেক্ট। কে আনসার দিয়েছো? অর্কপ্রভ, ভেরি গুড ভেরি গুড। প্রোল্যাকটিন অ্যান্টেরিয়ার পিটুইটারি এবং অক্সিটোসিন হচ্ছে পশ্চেরিয়ার পার্ট অফ পিটুইটারি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন প্রোল্যাকটিন অ্যান্ড অক্সিটোসিন। ভেরি গুড ভেরি গুড। আর ইস্ট্রোজেন এই হরমোনটা যেটা বলছিলাম যে এটা কিন্তু ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়েশন বা মেনার্ক যেটাকে আমরা বলি, অনসেট অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। অনেক সময় দেখা যায় যে যদি কোনো কারণে ইনসুলিন ডেফিসিয়েন্সি তোমার ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয় কোনো কারণে, ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি মানে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল উইল স্টপ। ঠিক আছে, কখন এটা ইনিশিয়েটেড হবে কেউ জানে না। এবং বডিতে যদি প্রোল্যাকটিন ডমিনেন্স বাড়ে সামহাউ, সেক্ষেত্রে কিন্তু ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হতে পারে বা ইস্ট্রোজেন ডিপ্লিশন হতে পারে। এই প্রবলেমটাই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস, এই সমস্যাটা আমরা দেখতে পাই। তাহলে যেহেতু প্রোল্যাকটিন ডমিনেন্স থাকলে ইস্ট্রোজেন ফল ডাউন করে, সেই কারণে এই দুটো হরমোনকে আমরা বলি অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট মানে কি? যারা একে অপরের বিপরীত কাজ করে, অপোজিট ফাংশন প্লে করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Starches and sugars found in our food in the form of protein, fat, vitamin, carbohydrate. MTS এ এসেছিল প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ারগুলোতে এই কোয়েশ্চেনটা এসেছিল, তার মধ্যে যে পরীক্ষাটাতে আমরা এটা পেয়েছিলাম সেটা হচ্ছে এমটিএস। তাহলে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেটস, কি হবে আনসার? বলো বলো। কারেক্ট, এটা আনসার হচ্ছে কার্বোহাইড্রেট। স্টার্চ এবং সুগার, সুগার যদি বলে simplest form of carbohydrate, simplest form of carbohydrate হচ্ছে গ্লুকোজ, আর স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড বা বহু শর্করা। তাহলে কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট হওয়াটা ইজ ইম্পর্টেন্ট। এটা করতে হেল্প করে ওয়ান কাইন্ড অফ বায়োক্যাটালিস্ট। এই বায়োক্যাটালিস্টের নাম হচ্ছে এনজাইম। তাহলে স্টার্চ বা সুগার, প্রোটিন এবং ফ্যাট, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট বায়োমলিকিউলস, যেখান থেকে আমরা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি পাই। শর্করা, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই তিনটেকে আমরা বলি হচ্ছে এনার্জি ইল্ডিং ফুড বা বডি কনস্ট্রাকটিভ ফুড, দেহ গঠনকারী খাদ্য। ওয়াই? বিকজ এখান থেকে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু আমরা এক্সট্রাক্ট করি বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি আমরা গেইন করি ফ্রম দিস কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। ঠিক আছে, তাহলে এখানে ডিফারেন্ট হচ্ছে ভিটামিন, ভিটামিন এবং মিনারেলস। ভিটামিন প্লাস মিনারেলস, এই দুটোকে আমরা বলি হচ্ছে বডি প্রোটেক্টিভ ফুড বা দেহ সংরক্ষক খাদ্য। কেন? কারণ এখান থেকে আমরা সেই অর্থে কোনো শক্তি পাই না, কিন্তু সামহাউ যদি ভিটামিন বা মিনারেলস এর পরিমাণ কম হয়, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডেফিসিয়েন্সি ডিজিজ মাইট অকার। ঠিক আছে, সো এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এরপরেই আমরা একটা কোয়েশ্চেনে পাবো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর মধ্যে ম্যাক্সিমাম ক্যালোরি আমরা কোন ফুড থেকে পাই? কোন ফুডের ম্যাক্সিমাম ক্যালোরিফিক ভ্যালু রয়েছে? এটার আনসার কিন্তু ফ্যাট, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলছে। Vaccinia is a parasites. Vaccinia graminis, তোমরা নাম শুনেছো? উইট স্টেম রাস্ট কজ করে Vaccinia graminis। এটা এক রকমের কি? অ্যালগি, শৈবাল, প্লান্ট, ফাঙ্গাস, অল অফ দ্য অ্যাবভ। বলো এটা কি হবে? আচ্ছা, এই প্যাক্সিনিয়া কিন্তু মনে রাখবে এরা কিন্তু এক রকমের অবলিগেট প্যারাসাইট। প্যারাসাইট কথার মানে মনে রাখবে প্যারাসাইট অলওয়েজ হার্মস হোস্ট।
প্যারাসাইট সর্বদা হোস্টের ক্ষতি করে, তাহলে প্যারাসাইট কিন্তু গেইনার হয় আর হোস্ট হয় লুজার। তাহলে প্যারাসাইট অব্লিগেট হতে পারে বা হতে পারে ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ বা পার্শিয়াল বা সেমি। আর এটা অব্লিগেট বা বলতে পারি কম্পালসরি প্যারাসাইট, কম্পালসরি বা অব্লিগেট, বাংলায় বলে বাধ্যতামূলক পরজীবী। ডেফিনেটলি এটার আনসার হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক। তাহলে পাক্সিনিয়া গ্রামিনিস হচ্ছে একটা বাধ্যতামূলক পরজীবী যেটা সম্পূর্ণভাবে গম গাছের ওপর নির্ভরশীল, এবং এটা কি কজ করে? উইট স্টেম রাস্ট ডিজিজটা কজ করে, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু একটা অত্যন্ত ক্ষতিকারক ছত্রাক, মাথায় রাখবে। Question number 10. Which of the following is not a monosaccharide? আবার question একটা টুইস্ট, ডিরেক্টলি বলেনি কোনটা ডাইস্যাকারাইড। নট আ মোনোস্যাকারাইড, কোনটা মোনোস্যাকারাইড বা এক শর্করা নয়? মোনো কথার মানে হচ্ছে সিঙ্গল, মোনো কথার মানে হচ্ছে সিঙ্গল। তাহলে নিচের কোনটি মোনোস্যাকারাইড নয়? অপশন এ বলছে গ্লুকোজ, অপশন বি বলছে ফ্রুক্টোজ, অপশন সি বলছে রাইবোজ, অপশন ডি বলছে ল্যাকটোজ। কোনটা হবে? কেউ বলছো সি, একেবারেই সি নয়। ভেরি গুড, আমি রাইট আনসার পেয়ে গেছি, একদমই তাই। পলি মানে মেনি, কারেক্ট। অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। তাহলে ল্যাকটোজ হচ্ছে ইটসেলফ একটা ডাইস্যাকারাইড, তাই তো? ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে ল্যাকটোজ যে দুটো পার্টিকুলার মোনোস্যাকারাইড নিয়ে তৈরি হয় তাকে আমরা বলি গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, তাই তো? হ্যাঁ, তাহলে দুটোই কিন্তু মোনোস্যাকারাইড। তাহলে ল্যাকটোজকে আমরা কোথায় দেখতে পাই? ল্যাকটোজ ইজ কল্ড মিল্ক সুগার, ল্যাকটোজ ইজ কল্ড মিল্ক সুগার, দুগ্ধ শর্করা। ভেরি গুড। তাহলে এই যে আমরা গ্লুকোজ আর গ্যালাক্টোজ পেলাম, দে আর দ্য সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট, মিনস দে আর ইনডেস্ট্রাক্টেবল। এদের ফার্দার ব্রেকডাউন করা আর কিন্তু পসিবল নয়, ফার্দার ব্রেকডাউন ইজ নট অ্যাট অল পসিবল। The water which is available to plant root is, কোন ধরনের ওয়াটার প্লান্ট রুটে অ্যাভেলেবল? গ্র্যাভিটেশনাল ওয়াটার, কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার। বলো কি হবে কারেক্ট আনসার? প্লান্ট রুট যে ওয়াটারটাকে অ্যাক্সেস করতে পারে, প্লান্টের রুট যে ধরনের ওয়াটারটাকে অ্যাক্সেস করতে পারে, কারণ আমরা জানি ফটোসিনথেসিস করার জন্য, ফটোসিনথেসিস করার জন্য one of the important raw materials is water, one of the important raw materials is water, ওকে? এবং এক্সেস ওয়াটারটা প্লান্ট কিন্তু রিলিজ করে ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, প্রসেসটা ইজ ট্রান্সপিরেশন। তাহলে যখন রুট প্রেশার আর মূলজ চাপ, রুট প্রেশার প্লাস ট্রান্সপিরেশনাল পুল, ট্রান্সপিরেশনাল পুল বা বাষ্পমোচন টান বৃদ্ধি পায়, যখন মূলজ চাপ এবং বাষ্পমোচন টান বৃদ্ধি পায় তখনও কিন্তু এই পুলিং যে অ্যাকশন বা পুলিং ইনিশিয়েটিভটাও কিন্তু প্লান্টের অনেক বেশি বেড়ে যায়। তাহলে কোন ধরনের ওয়াটারকে সে পুল করে? ভেরি গুড, ক্যাপিলারি ওয়াটার। যে ধরনের ওয়াটার আমরা সয়েল পার্টিকেলের মধ্যে ট্র্যাপড থাকতে দেখি, সয়েল পার্টিকেলে যে ওয়াটারটা ট্র্যাপড হয়ে থাকে তাকে আমরা বলি ক্যাপিলারি ওয়াটার, ওকে? গ্র্যাভিটেশনাল ওয়াটার, এটার ডাউনওয়ার্ড যে তোমার মানে এন্ট্রি, এটা অনেকটা বেশি। গ্র্যাভিটেশনাল ওয়াটার বা কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার, এটা একেবারে বিয়ন্ড অ্যাক্সেস টু প্লান্ট।
এবং হাইগ্রোস্কোপিক ওয়াটার, এটাও কিন্তু প্লান্ট তার যখন ফটোসিনথেসিস করার প্রয়োজন হয় তখন কিন্তু সে এই হাইগ্রোস্কোপিক প্লান্ট যেহেতু ওয়াটার যেহেতু খুব থিন ফিল্মের মধ্যে থাকে এবং এই ওয়াটারটাকেও কিন্তু প্লান্ট অ্যাক্সেস করতে পারে না। যে ওয়াটারটাকে পারে দ্যাট ইজ ক্যাপিলারি ওয়াটার আর কৈশিক জল। ঠিক আছে, চলো অপশন ডি হচ্ছে রাইট আনসার। 12 বলছে পিরামিড অফ নাম্বারস ডিলস উইথ, পিরামিড অফ নাম্বারস মানে সংখ্যার পিরামিড। আমরা জানি 3 রকমের পিরামিড হয়, ফুট পিরামিড 3 রকমের হয়, কি কি? পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ নাম্বার সংখ্যার পিরামিড, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ বায়োমাস জীবভর পিরামিড, পিরামিড অফ এনার্জি শক্তির পিরামিড। তার মধ্যে এই দুটো পিরামিড আপরাইট, আপরাইট এবং ইনভার্টেড দুটোই হতে পারে। যেটা ইনভার্টেড হতে পারে না দ্যাট ইজ পিরামিড অফ এনার্জি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যান এক্সেপশন। আমার প্রশ্ন হচ্ছে পিরামিড অফ নাম্বার ডিলস উইথ নাম্বার অফ স্পিসিস ইন অ্যান এরিয়া, কোনো একটা জায়গাতে যে সংখ্যক প্রজাতি রয়েছে সেই সংখ্যাটাকে নিয়ে ডিল করে। ইন্ডিভিজুয়ালস একটা কমিউনিটি, ইন্ডিভিজুয়ালস ইন আ কমিউনিটি মানে একটা কমিউনিটির মধ্যে মাল্টিপল নাম্বার অফ স্পিসিস রয়েছে, সেই মাল্টিপল নাম্বার অফ স্পিসিসের মধ্যে মাল্টিপল ইন্ডিভিজুয়ালস রয়েছে, সেটা নিয়ে ডিল করে। ইন্ডিভিজুয়ালস ইন আ ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল কথাটার মানে হচ্ছে ট্রফিক লেভেলের বাংলা পুষ্টি স্তর। ট্রফিক লেভেল কথাটার মানে হচ্ছে ইউনিক পজিশন, ইউনিক পজিশন of a particular organism in a food chain. ওকে, তাহলে খাদ্য শৃঙ্খলের মধ্যে কোনো একটা জীব বা কোনো একটা অর্গানিজমের যে পজিশন বা অবস্থান তাকেই আমরা ট্রফিক লেভেল বলি। আর অপশন ডি বলছে সাবস্পিসিস ইন আ কমিউনিটি, কোনটা হবে এক্ষেত্রে? একদমই কারেক্ট, ইন্ডিভিজুয়ালস ইন আ ট্রফিক লেভেল। তাহলে আমরা দেখেছি যদি আপরাইট পিরামিড অফ নাম্বার হয় সেক্ষেত্রে দেখা যায় যে এরকম স্ট্রাকচারটা হয়, বেসটা এরকম ব্রড হয়, অ্যাপেক্সটা ন্যারো হয়। মানে আমরা যত সাবসিকুয়েন্ট ট্রফিক লেভেলে মুভ করব, ধরো এটা ট্রফিক লেভেল 1, এটা 2, এটা 3, এটা 4, সো অন এন্ড সো ফোর্থ। তাহলে আমরা দেখবো সাবসিকুয়েন্ট ট্রফিক লেভেলে যত মুভ করব নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস কিন্তু কমবে, তাই না? সেই কারণেই শেপটা এরকম হয়। কিন্তু আমরা আবার এরকমটাও দেখি প্যারাসাইটিক ফুড চেনে, যেখানে একটা সিঙ্গেল প্লান্ট স্পিসিস কিন্তু তার উপরে নির্ভরশীল যে স্টেক হোল্ডার্স তাদের সংখ্যাটা বেশি। লাইক ধরো বার্ডসের সংখ্যা বেশি, বার্ডসের বডিতে প্যারাসাইটের সংখ্যা আরো বেশি, প্যারাসাইটের বডিতে হাইপার প্যারাসাইটের সংখ্যা আরো বেশি। তাহলে এখানে ট্রফিক লেভেলটা কিন্তু এটাই শো করছে যে প্রত্যেকটা লেভেলে দেখা যাচ্ছে নাম্বারটা ডিক্রিজ করছে। দিস ইজ কল্ড ইনভার্টেড পিরামিড অফ নাম্বার। তাহলে একটা পিরামিড এই কারণেই রিপ্রেজেন্ট করা হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকচুয়াল ট্রফিক লেভেল অফ দ্যাট পার্টিকুলার ফুড চেন। ঠিক আছে, সো অপশন সি এখানে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13 বলছে অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট ডিলস উইথ, এন্ডোক্রিনোলজিস্ট, একজন এন্ডোক্রিনোলজিস্ট নিচের কোনটি নিয়ে ডিল করেন? টিথ, গ্ল্যান্ডস, এপিডার্মিস, হার্ট। বলো। An endocrinologist deals with teeth, glands, epidermis, heart. Very good, এটা হচ্ছে গ্ল্যান্ডস, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। যেই গ্ল্যান্ডস গুলোর কোনোভাবে যদি কোনো ডিসপিউট হয় বা কোনো ডিস্টারবেন্স হয় সেখান থেকে এন্ডোক্রাইন ডিসঅর্ডার হয়। ডিসঅর্ডার মিনস, ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে হচ্ছে এক্ষেত্রে হাইপো বা হাইপার সেক্রেশন অফ হরমোনস, হাইপো বা হাইপার সেক্রেশন অফ হরমোনস। ঠিক আছে,
ধরো কারোর যদি বিশেষ করে কারোর যদি কোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডার মিন্স হয়তো কারোর কোনো থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা হলো বা কোনো সাপোজ থাইরয়েড সিক্রেশন কম হলো বা বেশি হলো, সেক্ষেত্রে কিন্তু যে প্রফেশনালকে আমরা কনসাল্ট করি তিনি হচ্ছেন এন্ডোক্রিনোলজিস্ট। বা হতে পারে ইনসুলিন ডেফিসিয়েন্সি হচ্ছে বা এমন একটা বডিতে সমস্যা বা কমপ্লিকেশন হচ্ছে, ধরে নেওয়া যেতে পারে সেটা কোনো একটা এন্ডোক্রাইন ম্যালফাংশন হচ্ছে বডিতে, তো সেক্ষেত্রে কিন্তু উই ইউজুয়ালি কনসাল্ট এন্ডোক্রিনোলজিস্ট। ওকে, চলো। ব্লিডিং ইজ স্টপড বাই অ্যাপ্লাইং FeCl3 সলিউশন বিকজ, ব্লিডিংটাকে স্টপ করার জন্য আমরা কিন্তু FeCl3 সলিউশন অ্যাড করি কেন? ব্লাড স্টার্টস ফ্লোয়িং ইন অপোজিট ডাইরেকশন, রিঅ্যাক্ট উইথ ব্লাড অ্যান্ড ফর্ম সলিড which seals the blood vessels, blood is coagulated and seals blood vessel, none of the above. বলো 14 কি হবে আনসার? ভেরি গুড সুমন, ঠিক আনসার দিয়েছো, একদম তাই, ভেরি গুড। 14C। তাহলে এটা একটা কোলয়েড, রাইট? এটা একটা কোলয়েড। সো ব্লাডের প্লাজমার মধ্যে অ্যালবুমিন, গ্লোবিউলিন যে প্রোটিনগুলো থাকে নর্মালি দে আর নেগেটিভ ইন সেন্স, ঠিক আছে? এই FeCl3 সলিউশন অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনটা অনেক তাড়াতাড়ি হয়। মানে সাপোজ কোনো একটা ব্লাড ভেসেলের যদি ইনজুরি হয়, দ্যাট মিনস RBC, WBC এগুলো কিন্তু পাস করতে শুরু করে। তাহলে এই জায়গাটাকে যদি আমাকে সামহাউ ব্রিজ করতে হয় গ্যাপটা, সেক্ষেত্রে ব্লাড ক্লটিং অর কোয়াগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই সলিউশনটা অ্যাড করলে সামহাউ ব্লাডের মধ্যে থাকা যে প্রোটিনগুলো তাদের মধ্যে একটা সেন্স অফ অ্যাট্রাকশন কাজ করে, যেই কারণে কিন্তু এই কাটা অংশটায় কিন্তু একটা পার্টিকুলার নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা বলি স্ক্যাব। স্ক্যাব ফর্মেশন অকার। স্ক্যাব ফর্মেশন মিন্স ব্লিডিং will stop. So blood is coagulated and seals blood vessel, এক্ষেত্রে right answer. 15 বলছে which form of symbiosis benefits one member of the interaction but neither benefits nor harms the other member? Nor harms the other member. Parasitism, commensalism, essentialism, mutualism. Mutualism মানে এক্ষেত্রে আমরা দেখি এক্সাম্পল দিয়ে যদি বলা হয় লাইকেন। লাইকেন মানে অ্যালগি এবং ফাঙ্গি, এটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে এরা একটা পজিটিভ অ্যাসোসিয়েশন তৈরি করে এবং দুজনেই দুজনের থেকে বেনিফিট পায়। লাইক অ্যালগি ফটোসিনথেসিস করে, অ্যালগি ফটোসিনথেসিস করে ফাঙ্গিকে ফুডটা দেয়, কিন্তু ফটোসিনথেসিস করার জন্য যে র মেটেরিয়ালস সেটা কিন্তু অ্যালগি পায় ফ্রম দ্য ফাঙ্গি, রাইট? তাহলে এখানে একটা কিন্তু অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে উইচ ইজ ভেরি পজিটিভ অ্যাসোসিয়েশন, তাই তো? তাহলে দিস ইজ কল্ড মিউচুয়ালিজম, কারণ এখানে দুজনেই বেনিফিটেড হচ্ছে। এসেনশিয়ালিজম বলে সেই অর্থে কোনো রিলেশন আপাতত নেই। আর প্যারাসিটিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে প্যারাসাইট এবং হোস্টের মধ্যে রিলেশন তৈরি হয়, যেখানে এক্সক্লুসিভলি একজন ডেলিবারেটলি বেনিফিটেড হয় এবং আরেকজন কিন্তু কমপ্লিটলি লুজার থাকে। সো এটা একটা নেগেটিভ একটা রিলেশন। আর অপশন বি ইজ দ্য কমেন্সালিজম, রাইট? কমেন্সালিজম। কমেন্সালিজমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে একজন কিন্তু কমপ্লিটলি বেনিফিটেড হচ্ছে এবং সেই অ্যাসোসিয়েশন বা সেই রিলেশনে থেকে আরেকজনের কোনো বেনিফিট বা কোনো বলতে পারো যে হার্ম কিছুই হচ্ছে না, না সে বেনিফিটেড হচ্ছে না সে কোনোভাবে হার্মড হচ্ছে, ঠিক আছে? সো এটা আনসারটা আমরা অপশন বি করব, কমেন্সালিজম। চলো পরবর্তী প্রশ্ন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন অর্গানিজমস ইজ দ্য রেজাল্ট অফ হুইচ প্রসেস? কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেশি দেখতে পাই। ওয়াই? বিকজ অ্যান্টিবায়োটিক ইজ এফেক্টিভ এগেইনস্ট ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার মধ্যে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে ধরো আমি র্যান্ডামলি বা ইনডিসক্রিমিনেটলি কোনো একটা কেমোথেরাপিউটিক কোনো সাবস্ট্যান্স লাইক অ্যান্টিবায়োটিক অ্যাড করলাম, এবার আদৌ হয়তো সেই ব্যাকটেরিয়ার জন্য সেই অ্যান্টিবায়োটিকটা স্পেসিফিক নয় বা সেই সময়তে আমার হয়তো সেই ইনফেকশনটা হয়নি, স্টিল আমি অ্যান্টিবায়োটিক খেলাম। দেখা যায় যখন অ্যাক্টিভ
প্যাথোজেনটা ইনভেট করে আমার বডিতে বা অ্যাক্টিভ কোনো মাইক্রো অর্গানিজম পারসিস্ট করে, সেই সময়তে সেম অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না। দ্যাট মিনস সেই ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। বিকজ ওয়াই? কারণ তার একটা কিন্তু প্রিভিয়াস এক্সপোজার ছিল সেই ড্রাগটার। সো সেই ড্রাগটা তাকে অনেকটা ইভলভ করতে হেল্প করেছে। তো আমি অলরেডি বলেই দিলাম, ইভলভ করতে হেল্প করেছে মিনস আনসার উইল বি ইভলিউশন। ইভলিউশন মানে হচ্ছে স্লো বাট গ্র্যাজুয়াল চেঞ্জ, ঠিক আছে, which leads to new species formation বা speciation। আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে ইভলিউশন একটা ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখবে ইভলিউশনের একটা ড্রাইভিং ফোর্স হচ্ছে মিউটেশন। ড্রাইভিং ফোর্স হচ্ছে মিউটেশন। এবং এই ব্যাকটেরিয়া কিন্তু খুব সহজেই নিজেকে মিউটেশন করতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আকস্মিক পরিবর্তন এটা খুব তাড়াতাড়ি হয়। ওকে, সো অপশন বি হবে। Iodine 131 is used for the treatment of thyroid, leukemia, cancer therapy, geological dating, thyroid therapy, leukemia therapy। কি হবে? 17 iodine 131 is used for cancer therapy, geological dating, thyroid therapy, leukemia therapy। বলো। কারেক্ট। বিকজ আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এই থাইরয়েড কিন্তু আয়োডিনের উপরে ডিপেন্ডেন্ট। আয়োডিন কিন্তু প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য অ্যাক্টিভেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। সেক্ষেত্রে আয়োডিন অ্যাবজর্পশন করে নেয় খুব সহজেই থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। তারপরে এটা একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডেফিনেটলি। তো যদি কোনো রকম ভাবে কোনো থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকে, বা বিশেষ করে হাইপার সিক্রেশন অফ দ্য থাইরক্সিন, যেটাকে আমরা এক্সোপথ্যালমিক গয়টার বা টক্সিক গয়টার বলি, তো সেই রোগটার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই পার্টিকুলার I-131 ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে থাইরয়েড থেরাপি এক্ষেত্রে রাইট আনসার হবে 17। 18 কি বলছে? Which of the following ions is involved in blood clotting? রক্ততঞ্চন, blood clotting বা blood coagulation এর জন্য কোন মিনারেল আয়ন ইজ ইম্পর্টেন্ট? পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম। বলো। এইটিন কি হবে রাইট আনসার? Which of the following ions is involved in blood clotting? রক্ততঞ্চনের ক্ষেত্রে, ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে কোন পার্টিকুলার মিনারেল এলিমেন্টটা ইজ রেসপন্সিবল? না না, ভুল ভুল, এ হবে না, এ হবে না। আমি কিন্তু কোনো ভিটামিন বলিনি, ভুল করছো। যদি ভিটামিন বলতাম ভিটামিন কে আনসার হতো। ভিটামিন কে কে আমরা অ্যান্টি হ্যামারেজিক ফ্যাক্টর বলি, বিকজ এটা ব্লাড ক্লটিং এ হেল্প করে, ব্লাড ব্লিডিং টাকে স্টপ করে। আমি একবারও বলিনি, আমি বলেছি কোন মিনারেল এলিমেন্ট, দ্যাট উইল বি Ca2+। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, যেটা ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন, বা আমরা জানি থ্রম্বোপ্লাস্টিন, প্রোথ্রম্বিন, এগুলো খুব ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টর। তাহলে এই সবকটার অ্যাক্টিভিটিতে কিন্তু এই সবকটার সাথে এই ক্যালসিয়াম 2+ এর একটা কিন্তু বলতে পারো একটা কানেকশন রয়েছে, বিকজ এই Ca2+ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, চলো। Triple antigen provides immunity to children against all the following disease except
ট্রিপল অ্যান্টিজেনে কোন পার্টিকুলার ডিজিজটাকে ইনক্লুড করা হয় না? বলো। বলো কি হবে? 19 হচ্ছে ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও আর একটা হুপিং কাফ। একদমই তাই, কারেক্ট। তো দেখো ট্রিপল অ্যান্টিজেন হচ্ছে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। ঠিক আছে, টিটেনাস টক্সয়েড, ডিপথেরিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা ডিপথেরিয়া এবং পার্টুসিস দুটোর ক্ষেত্রেই আমরা দেখি যে টক্সয়েড হয় একটা এবং আরেকটা হয় অ্যাটেনুয়েটেড ভাইরাস। অ্যাটেনুয়েটেড ভাইরাস থেকে ভ্যাকসিনটা তৈরি করা হয়। ওকে, সো এই ডিপথেরিয়া বা টিটেনাস বা হুপিং কাফের যে ব্যাকটেরিয়াটা রেসপন্সিবল তার সায়েন্টিফিক নেম হচ্ছে বডিটেল্লা পার্টুসিস, সেই জন্য এটাকে আমরা পি বললাম, রাইট? সুতরাং এখানে কিন্তু ট্রিপল অ্যান্টিজেনের মধ্যে তিনটেই দেওয়া হয় শিশুদেরকে, কিন্তু এখানে যেটা ইনক্লুড করা হয় না দ্যাট ইজ পোলিও। তো ট্রিপল অ্যান্টিজেন এক্সক্লুড পোলিও, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 20 বলছে which of the following has the highest calorific value? একটু আগেই বলছিলাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এইগুলোকে আমরা বডি কনস্ট্রাকটিভ ফুড বলি, রাইট? এর মধ্যে কোনটা থেকে আমরা ম্যাক্সিমাম এনার্জি ডিরাইভ করি বা ম্যাক্সিমাম শক্তির রিজার্ভার কোনটাকে বলা হয়? বলো। ম্যাক্সিমাম ক্যালোরিফিক ভ্যালু আনসার হবে ফ্যাট। ওকে, আর কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে ওই 4 কিলো ক্যালোরি করে শক্তি আমরা পাই। ঠিক আছে, প্রোটিনকে আমরা বলি হচ্ছে বডি বিল্ডিং ফুড, কার্বোহাইড্রেটকে বলি আমরা প্রোটিন স্পেয়ারিং ফুড, প্রোটিন বাঁচোয়া খাদ্য। এবং এই কার্বোহাইড্রেট, প্রোটিন বা এক্সক্লুসিভলি প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে যে দুটো রোগ আমরা শিশুদের মধ্যে হতে দেখি তাকে বলা হয়, কি বলা হয় বলো? তাকে বলা হয় পিসিএম, প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, বা বলা হয় পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ কোয়াশিওরকর অ্যান্ড ম্যারাসমাস। এবং স্যাম চিলড্রেন, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো স্যাম চিলড্রেন। স্যাম চিলড্রেন মিন্স সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন যে বাচ্চাদের মধ্যে রয়েছে, অর্থাৎ সিভিয়ার ফর্ম অফ ম্যালনারিশমেন্ট, এর ওপরে আর কিছু হয় না। কারণ এরা যেরকম ম্যালনারিশড, এই ম্যালনারিশমেন্টের রিজনটা হচ্ছে দেয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড এবং ল্যাক অফ অ্যাওয়ারনেস বলতে পারো। ঠিক আছে, সো এটা হ্যাঁ কারেক্ট, কোয়াশিওরকর ম্যারাসমাস। এখানে অপশন ডি কিন্তু আমরা আনসার করলাম, অপশন বি উইল বি দ্য রাইট আনসার। Question number 21 বলছে which of the following is not a broad spectrum antibiotic? দেখো অ্যান্টিবায়োটিকের দুটো ভ্যারিয়েশন রয়েছে, একটাকে আমরা বলি ব্রড স্পেকট্রাম, একটাকে আমরা বলি ন্যারো স্পেকট্রাম। তাহলে এখানে কোনটা আনসার হবে বলো? বলো। এটা কোনটা আনসার হবে? সি বলছো প্রত্যেকে? আচ্ছা, একদমই তাই। পেনিসিলিন হচ্ছে একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্রড স্পেকট্রাম মানে যারা একটা ভাস্ট গ্রুপ অফ মাইক্রো অর্গানিজমকে টার্গেট করতে পারে। এবং বিশেষ করে আমরা জানি যে যেহেতু অ্যান্টিবায়োটিক ইজ এফেক্টিভ এগেইনস্ট ব্যাকটেরিয়া ইটসেলফ, সেই কারণে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটো গ্রুপকেই টার্গেটেড কিলিং করতে পারে যে অ্যান্টিবায়োটিক গুলো, দে আর কল্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক।
গ্রাম পজিটিভ নেগেটিভ মানে কি? ক্রিশ্চিয়ান গ্রাম সায়েন্টিস্ট, তিনি ব্যাকটেরিয়াকে স্টেইন করেছিলেন, কালার করেছিলেন। ক্রিস্টাল ভায়োলেটের কালার যে ব্যাকটেরিয়াগুলো ফার্স্ট অ্যাটেম্পটেই রিসিভ করেছিল, দে বিকেম ভায়োলেট, সো দে আর গ্রাম পজিটিভ। এবং আফটার মাল্টিপল রাউন্ড অফ স্টেনিং, যারা কাউন্টার স্টেনের কালার নিয়ে স্যাফরানিন অ্যাবজর্ব করে পিঙ্ক হয়ে গেছিল, দে বিকেম গ্রাম নেগেটিভ। ওকে, সো টার্গেটেড কিলিং করতে পারে, বোথ গ্রুপ অফ মাইক্রো অর্গানিজমকে টার্গেট করতে পারে ইরেসপেক্টিভ অফ দেয়ার স্টেটাস। তাকে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অনেক সিলেক্টিভ, কিছু স্পেসিফিক গ্রুপকেই একমাত্র টার্গেট করতে পারে। ওয়ান অফ দেম ইজ পেনিসিলিন। সো এক্ষেত্রে আমরা আনসার করলাম অপশন সি, বাকিগুলো কিন্তু হচ্ছে না। 22টা বলছে টিস্যু দ্যাট কানেক্টস মাসেল টু বোন ইন হিউম্যানস ইজ নোন অ্যাজ। মাসেল টু বোন কানেকশন করে যে পার্টিকুলার টিস্যুটা, তার নাম কি? দেখো, ফ্লোয়েম ইজ আ প্লান্ট টিস্যু, কমপ্লেক্স টিস্যু, নট সিম্পল, কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, আর এই ফ্লোয়েমটা কিন্তু মাথায় রাখবে, এর কাজ হচ্ছে ট্রান্সলোকেশন অফ ফুড টু ডিফারেন্ট পার্ট অফ প্লান্ট বডি। ট্রান্সলোকেশন অফ ফুড, এই ট্রান্সলোকেশন অফ ফুডে হেল্প করে একটা পার্টিকুলার এসেনশিয়াল এলিমেন্ট, মিনারেল এলিমেন্ট, দ্যাট ইজ বোরন। অ্যাডিপোজ টিস্যু, এটা আমাদের বডি ইনসুলেশনে হেল্প করে, ফ্যাট টিস্যু বলে, হিটটাকে রিটেন করে আমাদের বডিতে, অ্যাডিপোজ টিস্যু। এপিথেলিয়াল টিস্যুকে আমরা বলি হচ্ছে প্রোটেক্টিভ টিস্যু বা আবরণী কলা, প্রোটেক্টিভ টিস্যু। আনসার কি হবে? আনসার হবে অপশন সি, টেন্ডন। প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো, টেন্ডন। দিস ইজ আ স্পেশাল কানেকটিভ টিস্যু, যেটা একটা মাসল এবং বোনের মধ্যে কানেকশন তৈরি করে। মাসেলের মধ্যে যে অ্যাক্টিভিটি বা যে ইনফরমেশনটা যেটা থাকে, মানে মাসেল যখন অ্যাক্টিভ মোডে যখন চলে যায়, তখন সেখান থেকে কিন্তু সিগন্যালটা পাস হয়ে বোনের কাছে আসে, এবং এটার কানেক্টিং লিঙ্ক হচ্ছে টেন্ডন, রাইট? তাহলে একদমই তাই, তোমরা বোন টু বোন কানেকশন সবাই বলছো, বিকজ সেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ লিগামেন্ট। এটা একটা সচল অস্থিসন্ধি বা মুভেবল বোন জয়েন্ট, তাহলে দুটো বোনকে কানেক্ট করে রেখেছে লিগামেন্ট। তাহলে লিগামেন্ট হচ্ছে বোন টু বোন কানেকশন, টেন্ডন হচ্ছে মাসেল টু বোন কানেকশন। কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? asexual reproduction takes place through budding in। asexual reproduction মানে যে ক্ষেত্রে আমরা দেখি যে অফস্প্রিংস যারা রয়েছে, অফস্প্রিংস বা প্রজেনি, they are identically similar with the parent. They are identically similar with the parent. That is why asexual reproduction ke amra boli natural cloning process. Natural cloning process. ঠিক আছে, natural cloning process বা একে বলা হয় blastogenesis. Blastogenesis. তাহলে এখানে বলছে যেহেতু আসেক্সুয়াল রিপ্রোডাকশন অনেক রকমের হয়, লাইক বাডিং, ফিশন, ফ্র্যাগমেন্টেশন, রিজেনারেশন, তাহলে এখানে বাডিংটা আমরা কাদের মধ্যে দেখি? একদমই প্লাজমোডিয়াম নয়। কেউ একটা প্লাজমোডিয়াম আনসার করেছো না, প্লাজমোডিয়ামে আমরা মাল্টিপল ফিশন দেখতে পাই, প্লাজমোডিয়াম হবে না। হ্যাঁ, ইস্ট বা হাইড্রার ক্ষেত্রে আমরা মূলত কিন্তু বাডিং দেখি। বাডিংটা কি না, দেখা যায় যে দেহের একটা অংশ এরকম ভাবে এক্সটেন্ডেড হয়ে থাকে, এরকম ফুলে থাকে, এই যে বাল্জ আউট স্ট্রাকচারটা বা এই যে এক্সটেন্ডেড বডি পার্টটা, দিস ইজ কল্ড বার্ড। এই বার্ডের মধ্যে যখন টেন্টাকলস তৈরি হয় এবং বার্ডটা আস্তে আস্তে ম্যাচিওর করে, তখন মেইন প্যারেন্ট বডি থেকে এটা ডিসোসিয়েটেড হয়ে যায় এবং একটা ইন্ডিভিজুয়াল অর্গানিজমের জন্ম দেয়। সো অপত্য ইস্ট বা বেবি ইস্ট, দিস ইজ অ্যাবসলিউটলি অর এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল টু ইটস প্যারেন্ট। ওকে, সো এখানে অপশন বি হলো রাইট আনসার। লাইকেন ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ টু। লাইকেন হচ্ছে অ্যালগি এবং ফাঙ্গির সহাবস্থান, একটু আগেই বললাম, মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন তৈরি করে। লাইকেন নিচের কোনটার এগেনস্টে ভীষণ রকম বেশি সেন্সিটিভিটি দেখায়? সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড,
আরেকটা হচ্ছে নাইট্রোজেন। বলো কি হবে? ভেরি গুড, অপশন এ সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড কখন অ্যাটমসফিয়ারে আসতে পারে বেশি পরিমাণে? যদি সাপোজ ধরো তোমার কোনো একটা জায়গা ভীষণ রকম ভাবে সেটা পলিউটেড একটা এরিয়া, তাহলে সেই পলিউশন প্রোন এরিয়া বা যে এরিয়াতে পলিউট্যান্টের ডমিনেন্স রয়েছে, পলিউশন খুব বেশি, সেখানে দেখা যায় যদি লাইকেন প্রেজেন্ট থাকে, তাহলে লাইকেনের যে অ্যালগি পার্টটা রয়েছে দুটোর মধ্যে, সেই অ্যালগিগুলো ডিকালারাইজড হতে শুরু করে, যাকে আমরা অ্যালগাল ব্লিচিং বলি। তাহলে এই যে ডিকালারাইজেশন অফ অ্যালগি, এটার কারণটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড পলিউশন। দ্যাট ইজ ওয়াই আমরা বলি লাইকেনকে বায়ো ইন্ডিকেটর অফ এয়ার পলিউশন, বায়ো ইন্ডিকেটর অফ এয়ার পলিউশন। ওকে, মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 25। ওয়াটার পিউরিটি ইজ ডিনোটেড বাই দ্য অ্যাবসেন্স অফ, কোন পার্টিকুলার গ্রুপ অফ অর্গানিজম বা কোন পার্টিকুলার কম্পোনেন্টটা ওয়াটারে থাকা মানে এটা ইন্ডিকেট করে যে ওয়াটার ইজ নট অ্যাট অল পিওর। ওয়াটার পলিউশন ইন্ডিকেট করে কোন পার্টিকুলার কম্পোনেন্টের প্রেজেন্স? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কলিফর্ম, এন্টারোব্যাক্টার। কারেক্ট, ভেরি গুড, কলিফর্ম। কলিফর্ম ব্যাকটেরিয়া আছে মানেই এই ব্যাকটেরিয়াগুলো নর্মালি আমাদের ইন্টেস্টাইনে থাকে, তো এই ব্যাকটেরিয়া ওয়াটারে আছে মানে সামহাউ কোথাও গিয়ে কিন্তু সিওয়েজ সেই ওয়াটারে এসে মিক্সড হয়েছে, বা কোনো কারণে যদি আমাদের ফিকল ম্যাটার বা এক্সক্রিটা, হিউম্যান এক্সক্রিটা বা ফিকল ম্যাটার বা সিওয়েজ ওয়াটার যদি আমাদের নর্মাল ফ্রেশ ওয়াটার বডিতে এসে মেশে, তার মানে ওয়াটার ইজ নট পিওর। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াটার টেস্ট করলে, ওয়াটারের পিওরিটি চেক করলে যেটা পাবো, দ্যাট ইজ প্রেজেন্স অফ কলিফর্ম। তাহলে কলিফর্ম প্রেজেন্ট মানে দ্য ওয়াটার ইজ নট এট অল পিওর। ওকে, চলো। Which of the following type of pollution is a cultural eutrophication? অপশন এ বলছে নয়েজ পলিউশন, অপশন বি থার্মাল পলিউশন, অপশন সি সয়েল পলিউশন, অপশন ডি ওয়াটার পলিউশন। কালচারাল ইউট্রোফিকেশন মানে যে ধরনের ইউট্রোফিকেশন কজ করার ক্ষেত্রে হিউম্যান ম্যানিপুলেশন বা হিউম্যান ইন্টারফিয়ারেন্স রয়েছে, ম্যান মেড, রাইট? ইউট্রোফিকেশন মানে কি? উই অল নো অ্যালগাল ব্লুম এবং ইউট্রোফিকেশন বোথ আর অ্যাসোসিয়েটেড। অ্যালগাল ব্লুম মানে হচ্ছে যখন কোনো একটা ওয়াটার বডিতে অতিরিক্ত পরিমাণ অ্যালগির গ্রোথ হতে শুরু করবে বা ফ্লারিশ করবে যখন অ্যালগি অতিরিক্ত পরিমাণে, তখন দ্যাট ইজ কল্ড অ্যালগাল ব্লুম। তাহলে অ্যালগাল যখন বলতে পারো যে অ্যালগাল গ্রোথটা যখন ম্যাসিভ হয়ে যাবে, সেই সময়তে কিন্তু অক্সিজেনটা ড্রাস্টিক্যালি ফল করবে এবং সেই ওয়াটার বডিতে থাকা যত লিভিং অর্গানিজম রয়েছে, দে টেন্ড টু ডাই। ওয়াই? বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। তখন সেই ডেড বডিটাকে কিন্তু ডিকম্পোজ করার জন্য প্রচুর ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এগুলো আসতে শুরু করবে, ডিকম্পোজাররা আসতে শুরু করবে। তাদের সেই অ্যাক্টিভিটিটাকে পারফর্ম করার জন্য প্রচুর অক্সিজেন লাগবে, অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি ইনক্রিজ করবে। ওকে, তো এটা কিন্তু ডেফিনেটলি ওয়াটার পলিউশন। আলটিমেট রেজাল্ট কি হবে? সেই ওয়াটার বডিতে কোনো লিভিং অর্গানিজম আর থাকতে পারবে না। ইটস আ থ্রেট। সো এখানে অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। তাহলে হাই বিওডি লো ডিজলভড অক্সিজেন মানে কি? ইমপিওর ওয়াটার বা পলিউটেড ওয়াটার। আর বিওডি যদি কম হয়, ডেফিনেটলি সেই ওয়াটার বডিতে মাইক্রো অর্গানিজম লোড ইজ অলসো ভেরি লো, তার মানে ডিজলভড অক্সিজেন কোনোভাবেই কমেনি। সো হাই ডিও, দ্যাট মিনস ইট ইন্ডিকেটস পিওর ওয়াটার। ক্লিয়ার? এই কন্ডিশনটা মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, which of the following solid waste disposal method is ecologically most acceptable? Ecologically পরিবেশ বান্ধব।
2018 এর পর থেকে দেখা যাচ্ছে WBCS এ কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ কোয়েশ্চেন আসছে ফ্রম দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রশ্ন। বলছে ইকোনমিক্যালি কোন প্রসেসটা অনেক বেশি রেশনাল, অনেক বেশি অ্যাকসেপ্টেবল, অনেক বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি? ল্যান্ডফিলিং। ল্যান্ডফিলিং মানে যেখানে আমরা ওয়েস্ট গুলোকে ডাম্প করি, ডাম্পিং গ্রাউন্ড, অনেকগুলো ওয়েস্ট ম্যাটার সেগুলোকে একটা জায়গাতে এসে জমিয়ে রাখলাম। ওকে। সেকেন্ড হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেশন মানে কি? হাই টেম্পারেচারে আমরা ওয়েস্ট গুলোকে বার্নিং করছি। দিস ইজ অ্যাবসলিউটলি বলতে পারো যে বেনিফিশিয়াল, কারণ ওয়েস্ট লোডটা তো কমবে। প্রচুর পরিমাণে ওয়েস্টকে যদি আমরা হাই টেম্পারেচারে পুড়িয়ে দিই তাহলে ওয়েস্টের লোডটা কমবে, কিন্তু এর কনসিকুয়েন্স হচ্ছে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস তৈরি হবে যেটা আমার পরিবেশকে দূষিত করবে। দ্যাট ইজ নট অ্যাট অল এনভায়রনমেন্টাল ভায়াবল একটা প্রসেস, তাই তো? পরিবেশ কখনোই এটাকে মান্যতা দিতে পারে না। তো এটাও কিন্তু অপশন হবে না। পাইরোলাইসিস কি? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা প্রসেস যেখানে আমরা অ্যানারোবিক ডিকম্পোজিশন হতে দেখি অক্সিজেনের অ্যাবসেন্সে। তাহলে যেটা মোস্ট ভায়াবল দ্যাট ইজ কম্পোস্টিং, যেটাকে আমরা বায়োলজিক্যাল ওয়েতে বা যেটাকে আমরা জৈবিক পদ্ধতিতে ওয়েস্ট হ্যান্ডলিং করার জন্য আমরা এই কম্পোস্টিং টেকনিকটা করি। সো এটাই কিন্তু আমাদের রাইট আনসার। অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। 28 বলছে ব্যাকটেরিয়া দ্যাট ফিড আপন ডিকেইং অর্গানিক ম্যাটার ইন দ্য সয়েল উড বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং? তাহলে ব্যাকটেরিয়া যারা ডেড ডিকেইং অর্গানিক ম্যাটার, মৃত পচা গলা জৈব পদার্থ থেকে যারা পুষ্টিরস শোষণ করে, সংগ্রহ করে, তাদেরকে আমরা কোন নিচের কোন যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আমরা প্লেস করতে পারি? ডেফিনেটলি সায়ানোব্যাকটেরিয়া হবে না। সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি দে আর ফোটো অটোট্রপস। ফোটো অটোট্রপস নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে ইন প্রেজেন্স অফ সানলাইট, এটা হবে না। ফাঙ্গি ইজ অ্যাবসলিউটলি বলতে পারো হেটেরোট্রপস বা এদেরকে বলা হয় স্যাপ্রোফাইটস, মৃতজীবী। অটোট্রফিক মানে সেলফ ফিডিং বা সেলফ নারিশিং, ব্যাকটেরিয়া কোনো মতে এটা হচ্ছে না। আনসার উইল বি হেটেরোট্রপস। হেটেরোট্রপস মানে যাদের ফিডিং পারপাসে অন্য কোনো একটা বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানিজমের উপর ডিপেন্ড করতে হয়, বা যারা বিভিন্ন রকম ডেড অর্গানিক ম্যাটার থেকে নারিশমেন্ট পায়, দে আর কল্ড হেটেরোট্রফ। হেটেরোট্রফের মধ্যে ব্যাকটেরিয়া স্পেশাল ক্যাটাগরি হচ্ছে এরা বলতে পারি স্যাপ্রোফাইটস বা বলতে পারি মাইক্রো কনজিউমার বা বলতে পারি ডিকম্পোজার বা বলতে পারি স্ক্যাভেঞ্জার অফ ইকোসিস্টেম। স্ক্যাভেঞ্জার মানে স্ক্যাভেঞ্জারের এক্সাক্ট বাংলা হচ্ছে ম্যাথর, যারা পচা গলা বিভিন্ন তোমার উপাদানগুলোকে খেয়ে বা সেখান থেকে সেগুলোকে ব্রেকডাউন করে পরিবেশকে পরিষ্কার রাখে, ক্লিন রাখে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল হাইজিন মেনটেন করে। দে আর ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাস অ্যাজ ওয়েল, দুটোই। 29 বলছে if you are concerned about biomagnification of the toxins we have 35 questions. Okay, 35টা প্রশ্ন আছে। If you are concerned about biomagnification of toxins which of the following would you most want to avoid eating? কি হবে? দেখো আমরা যদি একটা খাদ্য শৃঙ্খল দেখি, এটা বলেছে টুনা, সিউইড আর সি আর্চিন, স্কালপিন, এরকম একটা দিয়েছে। তো এটা কিন্তু একটা অ্যাকোয়াটিক ফুড চেন, দেখে বোঝা যাচ্ছে এটা একটা অ্যাকোয়াটিক ফুড চেন। তাহলে জলজ বাস্তুতন্ত্রে আমরা দেখি প্রোডিউসার, ধরো তার উপরে ডিপেন্ডেন্ট প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার। বায়োম্যাগনিফিকেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে নন বায়োডিগ্রেডেবল যে পলিউট্যান্ট রয়েছে, সেই নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট গুলো যদি একবার প্রবেশ করে ইন দ্য ফার্স্ট ট্রফিক লেভেল, তাহলে প্রত্যেকটা পুষ্টি স্তরে
সেগুলো জমতে শুরু করে বা অ্যাকিউমুলেট হতে শুরু করে, এবং যে টপ কনজিউমার বা অ্যাপেক্স কনজিউমার পজিশনে যে থাকবে, সেই অ্যাপেক্স কনজিউমারের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সেই নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট চলে আসবে। তাহলে লেটস সে যদি ডিডিটি কোনোভাবে জলে মেশে, তাহলে প্রডিউসার যদি 1% পায়, টার্সিয়ারি কনজিউমার ম্যাক্সিমামটা পাবে, 100%ও হতে পারে। ঠিক আছে, উইদাউট এক্সপিরিয়েন্সিং দ্য পলিউট্যান্ট ইভেন ডিরেক্টলি হয়তো পলিউট্যান্টের এক্সপোজারেই গেল না, কিন্তু আউট অফ দিস প্রসেস টার্সিয়ারি কনজিউমারের কাছে ম্যাক্সিমাম কিন্তু দেখা গেল নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্ট চলে গেল। তাহলে এক্ষেত্রে টুনা উইল বি দ্য রাইট আনসার, বিকজ যদি আমরা টার্সিয়ারি কনজিউমারকে ফিট করি, তাহলে আমাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু সেই পলিউট্যান্টটা আসার চান্স রয়েছে। ওকে, সো উই শুড অ্যাভয়েড দ্য ফার্স্ট ওয়ান, টার্সিয়ারি কনজিউমার। এটা যদি কোয়াটার্নারি কনজিউমার থাকতো সেটাই আনসার হতো। মোটামুটি যে একদম টপ কনজিউমার হবে তার মধ্যে পরিমাণটা সব থেকে বেশি থাকবে। ঠিক আছে, চলো। The breakdown of pyruvate to give carbon dioxide, water and energy takes place in, তাহলে পাইরুভেটটা কি? এই পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড, এটা একটা 3 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, যেটা কিনা গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস ইজ পাইরুভিক অ্যাসিড অর পাইরুভেট। ওকে, তাহলে গ্লুকোজটা যদি আমাদের রেসপিরেটরি সাবস্ট্রেট হয়, তাহলে এখান থেকে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট এ কিন্তু এন্ড প্রোডাক্ট। তাহলে আমার প্রশ্ন, পাইরুভিক অ্যাসিডটা যদি কমপ্লিটলি ব্রেকডাউন করে, তাহলে থ্রু দ্য ফরমেশন অফ অ্যাসিটাইল কোএনজাইম এ ম্যাক্সিমাম এনার্জির সাথে আর যে দুটো বাই প্রোডাক্ট তৈরি হয়, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার। তাহলে এটা কোন ধরনের রেসপিরেশনের কথা বলছে বলো? এটা কোন ধরনের রেসপিরেশন? গ্লাইকোলাইসিসের পর অ্যাসিটাইল কোএনজাইম তৈরির মাধ্যমে আমরা ম্যাক্সিমাম শক্তি পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড পাচ্ছি এবং ওয়াটার তৈরি হচ্ছে অ্যাজ এ বাই প্রোডাক্ট। তার সাথে আমরা ম্যাক্সিমাম শক্তি পাচ্ছি। প্রসেসটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। কোন ধরনের রেসপিরেশন এটা? এটা হচ্ছে সবাত শ্বসন বা এরোবিক রেসপিরেশন। ভেরি গুড, ক্রেবস সাইকেল। গ্লাইকোলাইসিসের পরে ক্রেবস সাইকেল, তারপরে আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ওকে, তাহলে গ্লাইকোলাইসিসটা একমাত্র সাইটোপ্লাজমে হয় সেলের, বাকিটা কিন্তু না। অ্যানএরোবিক রেসপিরেশন নয়, অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশন। এরোবিক রেসপিরেশন হচ্ছে গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল অ্যান্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আলাদা। তাহলে দেখা যায় যে গ্লাইকোলাইসিস বাদে, অ্যাপার্ট ফ্রম গ্লাইকোলাইসিস, এরোবিক রেসপিরেশনের যে বাকি প্রসেস দুটো রয়েছে, দ্যাট টেক প্লেস ইন মাইটোকন্ড্রিয়া। কোনোটা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, কোনোটা ম্যাট্রিক্সের মধ্যে হয়। ঠিক আছে, সো এটা আমরা আনসার করব মাইটোকন্ড্রিয়া। আর সাইটোপ্লাজমের মধ্যে হয় গ্লাইকোলাইসিস। ওকে, সো আনসার উইল বি অপশন বি। The following is not a macronutrient, তাহলে আবার not a macronutrient মানে definitely micronutrient, বা আমরা বলতে পারি ট্রেস এলিমেন্ট, মানে প্লান্টের নারিশমেন্টের জন্য। হ্যাঁ গ্লাইকোলাইসিস, হ্যাঁ, যেটা সাইটোপ্লাজমে হয়, কারেক্ট। তো প্লান্টের নারিশমেন্টের জন্য দিস এলিমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। এবার যে উপাদানগুলো ম্যাক্সিমাম লাগে, ম্যাক্সিমাম পরিমাণে লাগে, সেগুলোকে বলা হয় মেজর বা ম্যাক্রো এলিমেন্ট। ঠিক আছে, আর যেগুলো লাগে কিন্তু ততটাও বেশি নয়, সেগুলোকে আমরা ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট বলি। বাট দিস এলিমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট ইন প্লান্ট নারিশমেন্ট। উইদাউট দিস এলিমেন্ট প্লান্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ডেফিসিয়েন্সি ডিজিজ হয়। ঠিক যেরকমটা দেখো ভিটামিন বা মিনারেলস এর মধ্যে কি আছে? যদি আমি আয়োডিন দেখি, আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার কজ করে। আমি যদি কোবাল্ট দেখি, তাহলে ভিটামিন B12 সিনথেসিস হবে না, পার্নিশিয়াস অ্যানিমিয়া হবে।
আমি যদি আয়রন দেখি, আয়রন ডেফিসিয়েন্সি হলে হেমোগ্লোবিন ফর্মেশন হবে না অ্যানিমিয়া হবে। ওকে, সো এগুলো কিন্তু আমাদেরকেও ইম্প্যাক্ট করে। সেম ভাবে প্লান্ট বডিতেও কিন্তু যদি এই এলিমেন্টের ডেফিসিয়েন্সি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় ক্লোরোসিস থেকে শুরু করে স্টান্টেড গ্রোথ, অ্যাবসিশন অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড লিভস, আর্লি এজিং, এই সমস্যাগুলো তৈরি হয়। তাহলে কোন এলিমেন্টটা ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, কিন্তু অন্যান্য ট্রেস এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম লাগে, কিন্তু এটার ভলিউম বা কনসেন্ট্রেশন ততটাও বেশি প্রয়োজন হয় না লাইক আদার ম্যাক্রো এলিমেন্টস। তাহলে আনসার কি হবে? আনসার হবে আয়রন। ভেরি গুড, সবাই ঠিক উত্তর দিয়েছো। ম্যাগনেসিয়ামটা বলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল এলিমেন্ট অফ ক্লোরোফিল মলিকিউল। তাহলে ক্লোরোফিলের মধ্যে যে সেন্ট্রাল মেটালটা প্রেজেন্ট থাকে তার নাম হচ্ছে Mg। উইদাউট ম্যাগনেসিয়াম ক্লোরোফিল সিনথেসিস হবে না। ইভেন আয়রনও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন ক্লোরোফিল ফরমেশন। তাহলে ক্লোরোসিসের যদি আমরা রিজন দেখি সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম, আয়রন, নাইট্রোজেন সবকটাই কিন্তু হতে পারে। 32 বলছে which of the following is not vestigial in man? ভেস্টিজিয়াল অর্গান কোনটা নয়? ভেস্টিজিয়াল কথার মানে হচ্ছে নিষ্ক্রিয়। মানে যে অর্গানগুলো আমাদের বডিতে অ্যাক্টিভ ছিল কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটার ব্যবহার না হওয়ার কারণে এগুলো কিন্তু উইদাউট এনি সিগনিফিকেন্ট চেঞ্জ আমাদের বডিতেই রয়ে গেছে, ঠিক আছে? এবং এরা কিন্তু অ্যাক্টিভলি আর আমাদের বডিতে কোনো রোল প্লেও ইভেন করে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এক্সাম্পল কি হবে? ডেফিনেটলি টেল ভার্টিব্রা। টেল ভার্টিব্রা হচ্ছে কক্সিস, আমাদের স্পাইনাল কর্ডের লাস্ট সেগমেন্টটা হচ্ছে কক্সিস। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস। কক্সিসটা টেল বোন, এটা ডেফিনেটলি ভেস্টিজিয়াল। অনেক সময় দেখা যায়, একটা মজার কথা বলি, এই টেল বোনটা কিন্তু আমাদের যারা প্রিডেসেসর বা অ্যানসেস্টার ছিল তাদের তো টেল ছিল, মানে আমাদের ধরে নেওয়া হয় উই ইনহেরিট ফ্রম মাঙ্কি, মাঙ্কিদের টেল ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় ধরো আফটার মাল্টিপল জেনারেশন, মানে 100-200 বছর পর হয়তো কোনো শিশুর ক্ষেত্রে রুডিমেন্টারি টেল দেখা গেল। তাহলে রিঅ্যাপিয়ারেন্স অর রিভার্সন অফ দ্য ভেস্টিজিয়াল ক্যারেক্টার, এটাকে আমরা বলি অ্যাটাভিজম। এটা কিন্তু খুব মজার একটা বিষয়, সবার ক্ষেত্রে হবেই এরকম কোনো মানে নেই। দিস ইজ কল্ড অ্যাটাভিজম। নিকটিটেটিং মেমব্রেন, ডেফিনেটলি এটাও ভেস্টিজিয়াল। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা তো জানোই, আগে যারা আদিম মানুষ ছিল তারা ইউজুয়ালি র মিট খেত, তো সেই সময় ইট ওয়াজ অ্যাক্টিভ, কিন্তু পরবর্তীকালে ফিডিং স্টাইল চেঞ্জ হয়ে গেল, কুকড ফুড খাওয়া শুরু করলো মানুষ, সেই কারণে ইট কি বলবো, মানে লস্ট ইটস রেলিভেন্স, এভাবেই রয়ে গেছে উইদাউট এনি চেঞ্জ। ওকে, তো এটা আনসার অপশন বি হবে। চলো পরবর্তী প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ডিএনএ ডাবল হেলিক্স? 1953 তে ডিএনএ ডাবল হেলিক্স, এই পলিনিউক্লিওটাইড চেন, হেলিক্যাল স্ট্রাকচার যার মধ্যে নাইট্রোজেন বেস রয়েছে, পিউরিন পিরিমিডিন বেস, হাইড্রোজেন বন্ড ফর্ম করে তারা, এই ফসফোডাইএস্টার যে তোমার স্ট্রাকচার, ফসফরিক অ্যাসিড রয়েছে, ওভারঅল দেখতে পাই আমরা এটা একটা হেলিক্যাল স্ট্রাকচার, অনেকটা ল্যাডারের মতো হয়। মেজর গ্রুভ, মাইনর গ্রুভ তোমরা জানো, এটা হচ্ছে মেজর গ্রুভ, এটা হচ্ছে মাইনর গ্রুভ। 5 প্রাইম টু 3 প্রাইম এই ধরনের পোলারিটি আমরা দেখতে পাই, 3 প্রাইম টু 5 প্রাইম আরেকটা স্ট্র্যান্ডের ক্ষেত্রে দেখতে পাই। তো এই স্ট্রাকচারটাকে ডিসকভার করেন বা এই ধরনের প্যাটার্ন ডিএনএর হয়, এটাকে প্রথম কে আবিষ্কার করেন? Answer will be option D, Watson and Crick. Very good. Watson and Crick, right. Name the RNA molecules which is used to carry genetic information copied from. তো আমরা জানি সেন্ট্রাল ডগমা বলে একটা আইডিয়া হয়, সেন্ট্রাল ডগমা, এটা মলিকিউলার বায়োলজির একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেখানে আমরা দেখি ডিএনএ এর মধ্যে যে ইম্পর্টেন্ট মেসেজ বা বার্তাটা রয়েছে
সেই মেসেজ বা বার্তাটা mRNA তে ট্রান্সমিট করে। mRNA এর মধ্যে যে মেসেজ সেটা রিফ্লেক্টেড হয় উইদিন দ্য প্রোটিন। তাহলে একটা প্রোটিন তৈরি হওয়া মানে ডিএনএ এর এক্সপ্রেশন হয়েছে, এটা ধরে নিতে পারি। তাহলে বলছে ডিএনএ থেকে মেসেজটা কোন ধরনের আরএনএ ক্যাপচার করে। নন জেনেটিক আরএনএ তিন রকমের হয়, এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। কিন্তু মেসেজটা ডিরেক্টলি ক্যাপচার করে ফ্রম দ্য ডিএনএ বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন। বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন কোন আরএনএ করে? কি হবে আনসার? হ্যাঁ, এক্স্যাক্টলি। একজন মহিলা কিন্তু এরা চুরি করে নিজের নাম করে। নাম কি তার? রোজালিন ফ্র্যাঙ্কলিন, তাই তো? রোজালিন ফ্র্যাঙ্কলিন, তাই তো অক্ষয়? ঠিক বললাম কি? আচ্ছা চলো, তাহলে আনসার হচ্ছে এমআরএনএ। নেক্সট কোয়েশ্চেন বলো, লাস্ট কোয়েশ্চেন আজকের ক্লাসের আমাদের। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ আ গুড কোলেস্টেরল? গুড কোলেস্টেরল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বডিতে। আর যেগুলো ব্যাড কোলেস্টেরল হয় সেগুলো আর্টারিতে ডিপোজিটেড হয় এবং বিভিন্ন কার্ডিওভাস্কুলার ডিজিজ তৈরি করে। আর গুড কোলেস্টেরল ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের বডির বিভিন্ন ভালো বা ইম্পর্টেন্ট পারপাসে আমরা এই গুড কোলেস্টেরলকে ইউজ হতে দেখি। এটা কিন্তু আমাদের উপরে কোনো সিভিয়ার ইম্প্যাক্ট তৈরি করে না, যেরকমটা এলডিএল করে। তাহলে এলডিএল করে মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটা খারাপ। ইম্পর্টেন্ট ইজ এইচডিএল। এইচডিএল কে আমরা বলি গুড কোলেস্টেরল। ওকে, তো চলো তাহলে এটুকুই আমাদের আজকের সেশনটা ছিল। তোমরা সবাই খুব ভালো উত্তর দিয়েছো, ভেরি ভেরি গুড। তো এইভাবেই নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও এবং আশা করি প্রিলিমসের আগে আরও একটা দুটো এরকম ক্লাস নিতে পারবো। তোমাদের যদি কোনো এরকম রিকোয়ারমেন্ট থাকে তো অবশ্যই তোমরা জানিও। টিল দেন এটুকুই থাকলো, সবাই ভালো করে পড়ো। বেস্ট অফ লাক, নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।